স্যার ফয়েজ স্যারের অনুমতি সাপেক্ষে স্যার শুরু করতে দিচ্ছি স্যার। শুরু করুন প্লিজ। সম্মানিত অংশগ্রহণকারীবৃন্দ, আপনাদের সকলকে স্বাগতম। আজকের এই প্রতি মাসের ন্যায় আমাদের এই প্রতি মাসের এই প্রথম বুধবার সর্পদংশন চিকিৎসা সংক্রান্ত অনলাইন প্রশিক্ষণ কার্যক্রমে আপনাদের সকলকে স্বাগতম। আমরা অত্যন্ত কৃতজ্ঞ যে আপনারা আপনাদের ব্যস্ত সময়ের মাঝে আমাদের এই ট্রেনিং প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য কিছু সময় বের করেছেন। আমি আসলে অফিসে যেতে পারি নাই, আমি মন্ত্রণালয়ে একটা মিটিং এ ছিলাম, ওখান থেকে বের হয়ে একটু রাস্তায় মোবাইল থেকে জয়েন করছি দেখে আমি অত্যন্ত দুঃখিত। প্রতিবারের ন্যায় টক্সিকোলজি সোসাইটি অফ বাংলাদেশ আমাদের এই প্রশিক্ষণ কার্যক্রমে সহযোগিতা করে থাকেন ওনাদের কোনো না কোনো সদস্যর মডারেশনের মাধ্যমে। তো এইবার আমরা অত্যন্ত আনন্দিত যে আমরা আমাদের আজকের প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করার জন্য পেয়েছি আমাদের সাথে সহকারী অধ্যাপক আব্দুল্লাহ আবু সাইদ স্যারকে। উনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত আছেন। স্যার, এই পর্যায় থেকে পুরো কার্যক্রমগুলি স্যার আপনার হাতে। ধন্যবাদ ডাক্তার নুসাইর, সবাইকে স্বাগতম আজকের এই প্রশিক্ষণ কার্যক্রমে। আজকে আমাদের এই প্রশিক্ষণ কার্যক্রমে 3টি স্নেক বাইট কেস নিয়ে তাদের অভিজ্ঞতা শেয়ার করবেন ডাক্তার শিকদার আফ্রিদি রিজভী, অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার মেডিসিন, ফরিদপুর মেডিকেল কলেজের। উনি এটা প্রেজেন্ট করবেন এবং আমি সবার আগে ডাক্তার শরীফুল নেসা, যার সহযোগিতায় আজকের এই কেসগুলা নিয়ে আমরা আলাপ করার মতন একটা পরিস্থিতিতে আসতে পেরেছি, তাকে অসংখ্য ধন্যবাদ। এছাড়াও আমাদের সাথে প্রফেসর এম এ ফয়েজ স্যার আছেন, আমাদের সাথে আছেন ডাক্তার আবু শাহিন রাজশাহী মেডিকেল কলেজের, এবং আমাদের সাথে ফরিদপুর মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল এবং মেডিসিনের হেড প্রফেসর খান মোহাম্মদ আরিফ স্যারও আমাদের সাথে আছেন। তো আমি এই পর্যায়ে যিনি আজকের প্রেজেন্ট করবেন ডাক্তার রিজভিকে অনুরোধ করব তার কেসগুলো নিয়ে আলাপ শুরু করার জন্য। ধন্যবাদ। Assalamu alaikum, sir. Am I clearly audible, sir? হ্যাঁ, শোনা যাচ্ছে, প্লিজ কন্টিনিউ। So thank you, sir. Assalamu alaikum. I'm Dr. Shikdar Afridi Rizvi, Assistant Registrar, Medicine Unit 1, Foriedpur Medical College Hospital, Foriedpur. রিজভী, আপনার ওখানে কি দুইটা ডিভাইস কি খোলা আছে? দুইটা ডিভাইস খোলা থাকলে খুব বেশি ইকো হবে। একটা ডিভাইস যদি বন্ধ করে দেন, দুইটা থাকলে খোলা। Yes, sir. We have unmuted it. ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি একটু স্লাইড শোতে দেন, তাহলে বড় দেখা যাবে। এখন ভালো দেখা যাচ্ছে না। Sir, slide show te dewa ache, sir. আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। থ্যাংক ইউ। I'm going to present 3 cases of snake bite. My first case, Muhammad Yusuf, 65 years of old, Muslim traditional healer from Ramkantapur, Rajbari, was admitted to Foriedpur Medical College Hospital on 25th April 2026 with the complaints of snake bite on his left hand 6 hours back while he was rescuing a snake, and then one tourniquet was applied. Initially, he was admitted at Rajbari Shodor Hospital but didn't receive any antivenom. Instead of being admitted at hospital, they returned to home. 4 hours after bite, he developed generalized weakness, excessive salivation, vomiting, and respiratory distress. With these complaints, he was admitted at Foriedpur Medical College Hospital. Immediately after admission, he was drowsy, pulse 90 beats per minute, BP 140 over 90 millimeter mercury, saturation was 96%, and bilateral ptosis, broken neck sign was positive. 2 fan mark was present on palmar aspect of the left middle finger with blackish discoloration around it. 20-minute whole blood clotting time was negative. He was diagnosed as envenomation by binocular cobra bite on the basis of directly observed snake species
brought by patient's party and clinical presentation. We initiated 10 vials of polyvalent antivenom. Injection neostigmine 2.5 ampulle were given intramuscularly with injection atropine intravenously given before. Prophylactic subcutaneous adrenaline was also given 0.25 ml. During mid of the infusion, the patient developed cardiorespiratory arrest. Cardiorespiratory resuscitation was initiated. Intubation was done immediately at the ward. After 5 minutes of CPR and injection adrenaline 1 milligram 1:10,000 dilation, his heart sound was found. Without delaying, he was shifted to ICU and put on mechanical ventilation. After half an hour of antivenom administration, his neurotoxicity reversed and extubated after 3 hours. After 2 days of management in ICU, he was stepped down to general ward. Local swelling was progressively worsening and developed abscess in his left middle finger, for which further surgical consultation was made. Incision as drainage was done, and capsule flucloxacillin 500 milligrams 6 hourly was given. He was discharged on 2nd May 2026. Advice for follow-up was given. This is investigation profile, sir, which shows the renal function test is normal. ECG showed RBBB, sir, and arterial blood gas analysis, which showed respiratory and metabolic acidosis with high lactate level. This is my patient immediately after extubation at ICU and local envenomation sign and before discharge on the 3rd image. Sir. Now I'm going to present my second case, sir. Ms. Dashi Bala, 35 years of age, Hindu, female farmer from Shodor Upazila, Faridpur, was admitted to Faridpur Medical College Hospital, Faridpur, on 5th April 2026 with the complaints of snakebite on her right foot 1 hour back while she was cutting grass, not step into. She did not get any treatment from traditional healer. Immediately after admission, she was anxious. Pulse 64 beats per minute. Blood pressure was 130/90 millimeter mercury with saturation 99%. 20-minute whole blood clotting time was positive. Local examination revealed no definitive phlegma, but mild swelling at bite side of right leg with tourniquet applied to the proximal part of the bite side. She was diagnosed as a case of Russell's viper bite on the basis of her clinical presentation and description. 20 vials of polyvalent antivenom was initiated. 6 hours after the initiation of antivenom, 20-minute whole blood clotting time was negative and repeated for 3 times 6 hourly, which all were negative. But after 72 hours of admission, her leg swelling was progressively increasing, involving the right volume, clinically diagnosed as cellulitis and treated with injectable broad spectrum antibiotic. She also became oliguric on 3rd day and serum creatinine was progressively increasing. Injection methylprednisolone 750 milligram with 200 ml normal saline was given daily for 3 days. On 4th day, after consulting with nephrologist, hemodialysis was initiated and repeated for 4 times. From 6th day onward, her clinical condition was improving. After receiving 2 weeks of treatment, she was discharged with proper advice. The investigation trend of serum creatinine showed it was started rising on 7th April. And on 8th April, it was 1.93 and 9th April 1.5. Then it is going down to the normal. Serum electrolyte, only the 9th April, there is mild hypokalemia, that is 3.03. Other reports are normal. Urine microscopic examination showed albumin 3+ on 6th and 7th April with pass cell 10 to 12, which gets down on 7th April 5 to 7. Serum albumin was normal and D-dimer was raised 10.85 milligram per deciliter. And initial INR on 5th April, the 2nd day, no clotting occurred according to the lab statement, but on 10th April, it was 12 seconds. Sir, we did ultrasonogram of whole abdomen, which also showed bilateral acute renal parenchymal disease with moderate ascites
and bilateral mild pleural effusion. From the very beginning, he has neutrophilic leukocytosis with total blood count initially 19,200 on 5th April and 32,000 on 7th April. Then it goes down to 20,800. So platelet was normal, but on 8th April it was 1,22,000. This is the Ashibala. Leg swelling was shown due to the cellulitis and after the management before discharge. Sir, now I'm going to present my third case. Mr. Nozrul Islam, 35-year-old Muslim male day labor from Chor Madhurdia Shodor Upazila, Faridpur, was admitted to Faridpur Medical College Hospital, Faridpur, on April 2nd, 2026, with complaints of snake bite on his left foot 3 hours back. He did not step onto the snake while he was returning after catching fish beside river. Immediately after admission, he was unconscious. Pulse was 80 beats per minute, blood pressure 120 over 70 millimeter mercury. Saturation was 96%, with 20-minute whole blood clotting time was positive. Local examination revealed bite mark with mild swelling at bite side of left leg. No tourniquet was applied. He was diagnosed as envenomation by Russell's viper bite. He did not get any treatment from traditional healer. 10 vials of polyvalent antivenom was initiated. Injection ceftriaxone 1 gram, tetanus toxoid was given, and antivenom was repeated for 2 cycles. Total 30 vials. No, sir, total 30 every time it is 10 vial each time until 20-minute whole blood clotting time was negative. But on 3rd day after initial treatment, he developed swelling of the face, oliguria, and dark color urine, and serum creatinine was rising and clinically diagnosed as acute kidney injury. Methylprednisolone was given, fluid was restricted. He also developed disseminated intravascular coagulation and capillary leak syndrome on the same day. He was treated with 1 unit whole blood, 7 units of RDP, and 1 unit of fresh frozen plasma and 50 ml of albumin subsequently for 3 days. But the condition was deteriorating and he developed respiratory distress and also developed generalized edema. For vital organ support, he was shifted to ICU on 6th day of bite. After consulting with nephrologist, hemodialysis was initiated on 6th April. From the 7th April, he was given injection meropenem 500 mg, linezolid 600 mg, IV methylprednisolone 750 mg, infusion normal saline 1 liter and 5% dextrose in normal saline 1 liter daily. Tazobactam and piperacillin 2.25 gram was initiated on 19th April after holding meropenem. From 12th day, he was improving clinically. He was stepped down to general ward after normalization of clinical and biochemical profile. After 28 days of hospital treatment, he fully recovered and discharged on 13th April 2026 with proper advice. This is the creatinine trend that showed it was started. It started rising from the 4th April, peaked on 14th April, that is 10.24 milligram. Then it was gradually decreasing from 9 milligram per deciliter to 3.44 milligram per deciliter on 19th April and become normal on 29th April. So serum electrolyte shows almost normal findings with moderate hyponatremia without any clinical symptoms on 25th April, which was corrected and revealed on 29th April in the report. Sir, HGP2 was mildly risk. It was on 3rd April, 53 unit per liter, 59 unit per liter on 19th April. APT2 was 36, control 28. PT INR was 17 second. So CBC with ESR from the very beginning day of snake bite, it was 19,700 and reached peak to 5th April 41,270, and then gradually goes down
to 3,000 on 25th April, but the platelet count gradually was decreasing from 5th to 8th April. Then it was increasing, and on 25th it was 60,000. Serum black LDH level was 490 unit per liter, and serum albumin level was 30.24 gram per liter. D-dimer was raised 3.7 milligram per deciliter. His blood urea also raised, that is 165 milligram. Maximum was on 297 milligram and becomes normal on 25 and 29th April, 45.6 milligram per deciliter. This is his blood film that shows the fragmented RBC and cystocytes. This is our patients when he developed AKI with capillary leak syndrome, and after completion of dialysis, local swelling of bite site. Thank you, sir. Thank you, Dr. Rizvi, for your nice presentation. আমরা 3টি কেস শুনলাম। আমি প্রথমেই ডাক্তার শরীফুন্নেসা ওনাকে অনুরোধ করব, আসলে যেহেতু কেসগুলা আপনি খুব কাছ থেকে ম্যানেজ করেছেন, আপনার অভিজ্ঞতা আপনি শুনি, তারপরে আমরা প্রশ্ন নিব এবং কমেন্টসে যাব। Thank you so much, sir. Am I audible? হ্যাঁ, শোনা যাচ্ছে আপনাকে, বলুন। আচ্ছা, আমরা যে 3টা কেস নিয়ে স্যার প্রেজেন্টেশন করলাম, আমি ফার্স্টে আসলে ডক্টর শিকদার আফ্রিদি রিজভিকে আন্তরিকভাবে ধন্যবাদ দিতে চাই, কারণ ও আসলে খুব ডেডিকেটেডলি স্নেক বাইট পেশেন্টগুলো নিয়ে কাজ করে ওয়ার্ডে, এবং যখনই কোনো পেশেন্ট অ্যাডমিটেড হয় আমাকে ইনফর্ম করে, এবং এই পর্যন্ত সে প্রায় অনেকগুলো পেশেন্টকে সাকসেসফুল এন্ডোট্রাকিয়াল ইন্টিউবেশনের মাধ্যমে পেশেন্টকে সেভ করেছে। এবং এই জন্য আমাদের ওয়ার্ডে আসলে একটা ইমার্জেন্সি ক্রাশ কার্ডের ব্যবস্থা করা আছে। যে কোনো পেশেন্ট আসলে, যখনই পেশেন্ট কোনো কার্ডিওরেসপিরেটরি অ্যারেস্ট চাই, স্পেশালি স্নেক বাইট কেস, সে খুব সাথে সাথে খুব দক্ষতার সহিত এন্ডোট্রাকিয়াল ইন্টিউবেশন করে পেশেন্ট সার্ভাইভ করাইছে। এর আগেও আমাদের বেশ কয়েকটা ক্রেডিট বাইট কেসও ছিল। সেই ক্রেডিট বাইট কেসগুলোকেও আসলে টাইমলি এন্ডোট্রাকিয়াল ইন্টিউবেশনের মাধ্যমে পেশেন্ট সেভ করা হয়েছে। তা আমরা আসলে আজকে যে 3টা স্নেক বাইট কেস নিয়ে এখানে আলোচনা করলাম, নাম্বার 1 কেস মিস্টার ইউসুফ, উনি নিজেই আসলে একজন স্নেক চার্মার বলা যায়, সাপ ধরে, এটাই তার হচ্ছে প্রফেশন। যেদিন তিনি আসলেন হসপিটালে, সেদিন আসলে স্পেসিমেন নিয়েই আসলে হসপিটালে এসেছিলেন। সো আমরা ডিরেক্টলি ব্রড স্পেসিমেনের মাধ্যমে ডায়াগনোসিস করি যে এটা আসলে বাইসিলেট কোবরা বাইট ছিল, এবং একদম স্পেসিফিক ফ্যাং মার্ক ছিল তার লেফট হ্যান্ডে। এটা যখন সে সাপটাকে হ্যান্ডলিং করতেছিল তখন তার এই বাইটটা হয়েছে, এবং সিমটমস অফ নিউরোটক্সিসিটি নিয়ে প্রেজেন্টেশন করে। প্রথমে ইনিশিয়ালি সে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি হয়, কিন্তু কোনো ট্রিটমেন্টকে সে ডিনাই করে সে বাড়িতে ফিরে যায়। বাট তার বাইট হওয়ার 6 ঘন্টা পরে তার যখন নিউরোটক্সিক ফিচার গুলো নিয়ে শুরু হয়, তখন সে ফরিদপুর মেডিকেল কলেজ হসপিটালে আসে, এবং আসার সাথে সাথে আমরা ইনিশিয়াল রিসাসিটেশন শুরু করার পরে ইমিডিয়েটলি অ্যান্টিভেনম অ্যাডমিনিস্ট্রেশন করি 10 ভায়াল, এবং যখন অ্যান্টিভেনম চলতে শুরু করে দেখা যায় তার 10 থেকে 15 মিনিট পরেই পেশেন্ট কার্ডিওরেসপিরেটরি অ্যারেস্টে যায়। আমরা ইমিডিয়েটলি পেশেন্টকে সাকসেসফুল এন্ডোট্রাকিয়াল ইন্টিউবেশন করি, এবং মেকানিক্যাল ভেন্টিলেশনের জন্য আমরা আইসিইউতে পেশেন্টকে সাপোর্ট করে পাঠিয়ে দিই, এবং তার 3 ঘন্টা পরেই দেখা যায় পেশেন্টকে এক্সটিউবেশন করা হয়, এবং এই পেশেন্টের হসপিটাল আউটকাম ইজ এক্সেলেন্ট। 3 দিন পরে পেশেন্টের একটা সিস্টিক সোয়েলিং ডেভেলপ করে বাইট সাইটে, এবং প্রোগ্রেসিভলি একটা ব্ল্যাকিশ সোয়েলিং ডেভেলপ করে। আমরা এরপরে সার্জিক্যাল রেফারেল দিই, সেখানে ড্রেনেজের মাধ্যমে আসলে পাস ড্রেনেজ করা হয়, এবং ট্রিট করা হয় উইথ আইভি ফ্লুক্লোক্সাসিলিন এন্ড ওরাল ফ্লুক্লোক্সাসিলিন। দেন পেশেন্ট যখন সম্পূর্ণ সুস্থ হয়, তারপর আমরা পেশেন্টকে সুস্থ হয়ে বাড়ি ডিসচার্জ করি। আর সেকেন্ড দুইটা কেস হচ্ছে সাইমালটেনিয়াসলি আমি বলি, যেটা একটা মহিলা পেশেন্ট, এটা হচ্ছে দাসিবালা, আর একটা হচ্ছে নজরুল। আমি এই দুইটা পেশেন্টকে ক্ষেত্রে রাসেল ভাইপার বাইট, এবং এরা হচ্ছে গিয়ে দাসিবালা মেইনলি হচ্ছে একজন ফার্মার। সে যখন হচ্ছে ঘাস কাটতেছিল, তার সাপের উপরে যে আসলে পা পড়েছে বা হচ্ছে সাপকে আঘাত করেছে বিষয়টা এরকম না, সে আমাদেরকে হিস্ট্রি দিয়েছে যে যখন সাপে ঘাস কাটতেছিল তখন কিছু একটা তার হাতে এসে বাইট করলো। এভাবে আসলো সে, আসার পরে আমরা তাকে ইনিশিয়ালি এক্সামিনেশন করে দেখি যে 20 মিনিট হোল ব্লাড ক্লটিং টেস্ট পজিটিভ, বাট কোনো ইনিশিয়ালি স্পেসিফিক আমরা কোনো ফ্যাং মার্কস পাইনি।
এবং পেশেন্ট একেবারে আমাদের কাছে ডিসক্রিপশন করেছে যে আমাকে চন্দ্রকোড়া সাপ অথবা রাসেলস ভাইপার বাইটি আমাকে আক্রমণ করেছে, কারণ তারা আসলে তার যেখানে বাড়ি এই সাপগুলোর সাথে এই এলাকার লোকজন বেশ সুপরিচিত। তো তারা একদম স্পেসিফিক্যালি স্নেককে ডেসক্রাইব করেছে। তো দ্যাটস ওয়াই আমরা পেশেন্টকে 20 ভায়াল স্নেক ভেনম ইনিশিয়ালি শুরু করেছি ইনস্টিড অফ 10 ভায়াল। এবং এই পেশেন্টকে দেখা যায় যে থার্ড ডেতে তার একেআই ডেভেলপ করে অ্যালং উইথ ডিএসসি কিছু ফিচার্স আমরা পাই। পেশেন্টকে ফর সেফার পারপাজে আমরা হচ্ছে গিয়ে সেফটির জন্য এসডিইউ তে রাখি 2-3 দিন, এবং তখন তাকে ক্লিনিক্যালি আমরা প্রোগ্রেসিভলি তার লিম্ব সোলেন হতে থাকে, আমরা ক্লিনিক্যালি আমরা ডায়াগনোসিস করি এটা সেলুলাইটিস, পরবর্তীতে আমরা ডপলার আল্ট্রাসাউন্ড করি এবং সেখানেও বলে সেলুলাইটিস, এবং এটাকে আমরা সাকসেসফুলি ট্রিট করি উইথ আইভি অ্যান্টিবায়োটিক, এবং অ্যালং উইথ থার্ড ডেতেই আমরা শুরু করি হেমোডায়ালাইসিস, এবং 4 সেশন সাকসেসফুল হেমোডায়ালাইসিস করে এবং পেশেন্টের আস্তে আস্তে প্রোগ্রেসিভলি সলভেন্টটা কমতে থাকে এবং পরবর্তীতে রেনাল ফাংশনটা একদম কমপ্লিটলি নরমালে চলে আসে আফটার 15 ডেজ অফ হসপিটাল অ্যাডমিশন, দেন আমরা তাকে ডিসচার্জ করি। এবং নজরুল পেশেন্টকেও আসলে একইভাবে সে যখন তিনি আসলে প্রফেশনে একজন ব্যবসায়ী, ছোট একজন মুদি দোকানদার, একদিন শখ করে আসলে পদ্মা নদীতে মাছ ধরতে গিয়েছিল এবং সেখানে গিয়ে তার হচ্ছে যখন ফেরার পথে তাকে আসলে স্নেক বাইট হয়। স্নেক বাইট হওয়ার পরে সে কোনো ধরনের কোনো ট্রেডিশনাল হিলার্স এর কাছে যায়নি এবং নজরুল কোনো ধরনের কোনো টর্নিকেট অ্যাপ্লাই করেনি তার স্নেক বাইট হওয়ার পরে, এবং সেও সাপের ডেসক্রিপশন স্পেসিফিক্যালি বর্ণনা করেছে যে তার চন্দ্রকোড়া সাপে কামড় দিয়েছে, এবং পরবর্তীতে আমরা মোবাইল ডেসক্রিপশনের মাধ্যমে যখন স্নেক দেখিয়েছি সে আইডেন্টিফিকেশন করেছে এটা আসলে রাসেলস ভাইপার বাইট, এবং আমরা সাইন অফ 20 মিনিট ব্লাড ক্লটিং টেস্ট করার পর পজিটিভ পাই। আমরা এই পেশেন্টের ক্ষেত্রে 20 ভায়াল স্নেক ভেনমের জন্য ফার্স্টে ইনিশিয়ালি দেওয়ার জন্য অ্যাডভাইস করেছিলাম, বাট সিস্টার ভুলবশত আসলে 20 ভায়াল এর জায়গায় 10 ভায়াল এই পেশেন্টের ক্ষেত্রে অ্যাডমিনিস্ট্রেশন করে, মানে পরবর্তীতে সাকসেসফুলি আমরা 6 আওয়ারলি 20 মিনিট ব্লাড ক্লটিং টেস্ট রিপিট করার মাধ্যমে আরো আমরা 10 ভায়াল করে টোটাল 30 ভায়ালস, মানে হচ্ছে প্রতিটা সেশনে 10 ভায়াল করে দিয়েছি till the coagulopathy becomes reversed or 20 মিনিট ব্লাড ক্লটিং টেস্ট becomes negative। বাট থার্ড ডেতে আসলে পেশেন্টের একদম ক্লিনিক্যাল পিকচার্স একেআই, রেড কালার ইউরিন, পাফি ফেস, বাইলাটারাল প্যারোটিড সুয়েলিং, অলিগিউরিয়া এটা ডেভেলপ করতে থাকে এবং ডিএসসি সমস্ত ফিচার আমরা পেয়ে যাই ল্যাবরেটরিক্যালি। এবং এই পেশেন্টের ক্ষেত্রে আমরা একটা পিভিএফ করি, পিভিএফ এ আমরা সিস্টোসাইট পাই, বাট সিস্টোসাইটের অ্যামাউন্টটা ছিল আসলে less than 1%, এর সাথে তার কিছু সেপসিসের এভিডেন্সও পাওয়া যায়, লিউকোরিথ্রোপ্লাস্টিক ব্লাড ফিচার পাওয়া যায়। সো আমরা আইভি ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক শুরু করি। থার্ড ডিপি আসলে একেআই এর ইন্ডিকেশন, যেহেতু একেআই ডেভেলপ করে গেছে, হেমোডায়ালিসিস এর একটা ইন্ডিকেশন ছিল, বাট যেহেতু এটা প্লেটলেট কাউন্ট ছিল less than 20,000 অন দ্য থার্ড ডে, সো আসলে এটা ভাস্কুলার অ্যাক্সেস নেওয়াটা ভেরি ডিফিকাল্ট ছিল বা করা যায়নি। সো পেশেন্টের সেরাম ক্রিয়েটিনটা আসলে প্রোগ্রেসিভলি রাইজ করতে থাকে এবং আমরা আইভি মিথাইলপ্রেডিসোন ব্লাড কম্পোনেন্ট ব্লাড প্রোডাক্ট সাপোর্টের মাধ্যমে পেশেন্টের সাপোর্টিভ ট্রিটমেন্ট রাখি। পেশেন্টের প্লেটলেট কাউন্টটা যখন রাইজ করে অ্যাবাভ 40,000, দেন আমরা ভাস্কুলার অ্যাক্সেস নিয়ে আমরা হেমোডায়ালিসিস শুরু করি। 5th 60তে পেশেন্ট একদম পুরো সারা শরীর ফুলে যায়, জেনারেলাইজড ইডেমা ডেভেলপ করে, দেন সিভিয়ার রেসপিরেটরি ডিস্ট্রেস ডেভেলপ করে এবং পেশেন্টের যখন অক্সিজেন স্যাচুরেশন ডিটেরিয়েট করতে শুরু করে, যেটা আসলে ওয়ার্ডে ম্যানেজমেন্ট করাটা পসিবল ছিল না, দেন ভাইটাল আর্গান সাপোর্ট আমরা আইসিইউতে পেশেন্টকে শিফট করি এবং সেখানে পেশেন্টের ডায়ালাইসিসটা স্টার্ট করি। এবং এই পেশেন্টের ডায়ালাইসিসটা আমরা 10 সেশন অফ হেমোডায়ালাইসিস দিয়েছি, এভরি অল্টারনেটিভ ডেতে আমরা হেমোডায়ালিসিস দিয়েছি, কিন্তু হেমোডায়ালিসিস দেওয়া সত্ত্বেও আসলে এই পেশেন্টটা খুব ইমপ্রুভ করছিল না। ইমপ্রুভ না করার কারণে আসলে আমরা এই পেশেন্টটা নিয়ে খুবই টেন্স হয়ে পড়ি। ক্যাপিলারি লিক সিনড্রোম যখন কোনো পেশেন্টের ডেভেলপ করে যায়, এটা খুব চ্যালেঞ্জিং হয়ে যায় পেশেন্টকে ট্রিট করার জন্য। আসলে আমরা খুব ডেডিকেটেডলি পেশেন্টকে ট্রিট করতে থাকি এবং দেখা যায় 11-12 ডেতে পেশেন্টের ইউরিনারি আউটপুট বাড়তে থাকে এবং পেশেন্টের ইমপ্রুভমেন্ট হতে শুরু করে। আমরা বেশ কিছু সাপোর্টিভ ম্যানেজমেন্ট, বিশেষ করে ফ্লুইড, আইভি ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক, আইভি ক্লোরাইড সলিউশন এবং আইভি গ্লুকোকর্টিকয়েড সাপ্লিমেন্টেশনের মাধ্যমে পেশেন্টকে ট্রিট করি। এবং আলটিমেটলি এই পেশেন্টটা 27 ডেজ হসপিটাল স্টের পরে তার সেরাম ক্রিয়েটিনিন যেখানে 10 পর্যন্ত উঠে গেছিল, সেখান থেকে 1.20 যখন আসে উইথ নর্মাল এডিকুয়েট ইউরিন আউটপুট, আমরা পেশেন্টকে সাকসেসফুলি ডিসচার্জ করি। থ্যাংক ইউ সো মাচ। আমার কাছে মনে হয়েছে যে এই দুইটা কেসের মধ্যে, বিশেষ করে দাসিবালা এবং নজরুল, এই দুইটা পেশেন্টের ক্ষেত্রে দাসিবালাকে আমরা ফার্স্ট সেশনে যেখানে আমরা 20 ভায়াল এন্টিস্নেক ভেনম দিয়েছি, তার হসপিটাল আউটকাম নজরুলের তুলনায় ফার বেটার। এবং
কাশিমালার ক্ষেত্রেও আসলে অনেকগুলো সিমটমস, অনেকগুলো সাইন্স এগুলা অ্যাপিয়ার করেছে। আমরা ডিএসি ডেভেলপ করেছে, ক্যাপিলারি লিক সিমটম ডেভেলপ করেছে, বাট দ্যাট ওয়াজ সো ওভার্ট আর নট সো ওভার্ট দেন নজরুল। নজরুলের যে সিমটমস গুলো অনেক বেশি ডেভেলপ করেছে। এটা আমার কাছে মনে হয় যে রাসেল ভাইপার বাইটের ক্ষেত্রে, যেটা আমরা যদি, আমি এর আগে বেশ কয়েকটি পেশেন্ট এরকম ইনিশিয়ালি যাদেরকে মনে হয়েছে যে ক্লিনিক্যাল সাইন অফ এনভেনমেশন অনেক বেশি হাই, তাদের ক্ষেত্রে আমরা 20 ভাইরাল অ্যান্টিসনেক ভেনম দিয়ে চিকিৎসা করেছি এবং তাদের হসপিটাল আউটকাম আমি যাদের ক্ষেত্রে আমি 10 ভাইরাল দিয়ে শুরু করছি তার তুলনায় বেটার পেয়েছি। এখানে স্যাররা আছেন, বিশেষ করে শ্রদ্ধেয় প্রফেসর এম এ ফায়াজ স্যার আছেন। স্যার তো সবসময়কে গাইড করেন। প্রফেসর আবু শাহিদ স্যার আছেন এবং আব্দুল্লাহ স্যার আছেন, রেসপেক্টেড টিচার্স। এবং আমার হেড অফ দ্য ডিপার্টমেন্ট প্রফেসর খানিফ আরিফ স্যার আছেন। আমার মনে হয় স্যাররা নেক্সট ফার্দার অপিনিয়ন দিবেন। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি এ পর্যায়ে ডক্টর আবু শাহিন, যিনি আসলে সবচেয়ে বেশি রাসেল ভাইপার ম্যানেজমেন্টের সাথে বাংলাদেশের সবচেয়ে বেশি এক্সপোজার যার, আমি একটু ডক্টর শাহিনের থেকে একটু ওপিনিয়ন জানতে চাচ্ছিলাম। আসসালামু আলাইকুম। আমাকে কি শোনা যায়? হ্যাঁ, শোনা যাচ্ছে, ক্লিয়ার। থ্যাংক ইউ। প্রথমে ধন্যবাদ প্রেজেন্টারকে সুন্দর করে 3টে কেস উপস্থাপন করার জন্য। এবং আমরা যে ওনারা যে চমৎকার ভাবে 3টে কেস ম্যানেজ করেছেন এবং 3টাই বেঁচে গেছেন, এটা আসলে আমি অবশ্যই ওনার ধন্যবাদ পাওয়ার যোগ্য। এবং রোগীগুলো অবশ্যই ফরচুনেট যে ওনারা কি বলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন। আমি থ্যাংকস জানাই যে ডক্টর শরীফুন্নেসা as well as হেড অফ মেডিসিন ডিপার্টমেন্ট প্রফেসর খান মোহাম্মদ আরিফ। এখানে কয়েকটা জিনিস চমৎকার ভাবে আসলে এই এই যে রাসেল ভাইপারের যে প্রেজেন্টেশন, এটা আসলে ডে বাই ডে বাংলাদেশে বাড়তে যাচ্ছে এবং হয়তো এখন রাজশাহী থেকে ফরিদপুর বিভিন্ন মেডিকেল কলেজে হাসপাতালে কিন্তু রাসেল ভাইপার গুলো আস্তে আস্তে বিস্তৃত যাবে আর কি। পেশেন্ট যেহেতু স্নেক বাইট বেড়ে যাচ্ছে, সেজন্য প্রত্যেকটা মেডিকেল কলেজ হসপিটালই আসলে আমাদেরকে প্রিপারেশন নিতে হবে বা জানতে হবে যে রাসেল ভাইপার গুলো আসলে কিভাবে ম্যানেজ করতে হয়। লাস্ট একটা প্রেজেন্টেশন আমি বলছিলাম যে রাসেল ভাইপার আসলে প্রেজেন্টেশন একটু ডাইভার্স। প্রেজেন্টেশন আসলে ডাইভার্স, এক এক পেশেন্ট এক এক প্রেজেন্ট করে। এই জন্য প্রত্যেকটা পেশেন্ট যদি মাইনুটলি মনিটরিং না করা যায় তাহলে উইল লুজ দ্য পেশেন্ট। আজকে দুইটা রাসেল ভাইপারের ক্ষেত্রে যে প্রথম যেটা চমৎকার, যেটা হলো 20 ভায়ালস ওনারা প্রথম ওনারা দিয়েছেন। এটা আমরা বেশ কিছু থেকে আমরা বলে আসছি যে আসলে বাংলাদেশের যে রাসেল ভাইপার এবং এর যে অ্যান্টিভেনম, এটা ইন্ডিয়ান। আমাদের দেশের ভেনম কম্পোজিশন আর ইন্ডিয়ান ভেনম কম্পোজিশন রাসেল ভাইপারের ক্ষেত্রে একরকম নয়। সেজন্য আমরা প্রথম থেকে বলে আসছি যে রাসেল ভাইপার আসলে 10 ভায়ালস ইজ নট এনাফ। আমাদের এফিকেসিটা অতটা হয়তো ভালো না, সেক্ষেত্রে আমাদের হয়তো ডোজ বাড়াতে হবে। তো সেটা ওনারা প্রমাণ করেছেন যে 20 ভায়ালস দেওয়ার পর আউটকাম ইজ গুড। যদি একটা পেশেন্ট দিয়ে বলা মুশকিল যে এটা আসলে আউটকাম গুড, বাট এটা আমাদের কাছে মনে হচ্ছে একটা গুড একটা আমাদের এক্সাম্পল। সেটা আমরা একটা মাথায় নিতে পারি। এবং সেই আমাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আমরা একটা স্টাডি করতেছি 20 ভায়ালস দিয়ে 50টা পেশেন্টে দিব আমরা, কম্পেয়ার করবো। সেখানে হয়তো আমরা 50 পেশেন্ট হওয়ার পরে বলতে পারবো হয়তো ডেফিনেটলি এটা একটা গুড। সেকেন্ড ইস্যু যে ক্যাপিলারি লিকেজ সিন্ড্রোম, একটা ডেডলি আউটকাম অফ রাসেল ভাইপার ক্যাপিলারি সিন্ড্রোম বা ডিফিকাল্ট টু ম্যানেজ, যাদের ক্যাপিলারি লিকেজ সিন্ড্রোম ডেভেলপ করে আর কি। এখানে একটা জিনিস আমরা যেটা বলতে চাই যে ক্যাপিলারি লিকেজ সিন্ড্রোম আসলে এটা একটা অনেকের ক্ষেত্রে হয়তো বোধগম্য না হইতে পারে যে জিনিসটা কিভাবে হয়। এটার একটা মানে টিপিক্যাল একটা ডায়াগনস্টিক ক্লু থাকে যাদের ফেসিয়াল সোয়েলিং। দেখেন একটা পেশেন্টের ছবি দেখা যাচ্ছে স্ক্রিনে যে কিভাবে মুখ ফুলে গেছে। এর সাথে কেমোসিস থাকে, কনজেনিটাল কেমোসিস থাকে, প্লাস আর টিপিক্যাল হলো যে বায়োল্যাটারাল প্যারোটিড সোয়েলিং থাকে। একটা পেশেন্টের জেনারেস ফেস সোয়েলিং, কনজেক্টিভাল কেমোসিস অ্যাজ ওয়েল এস এবং কনজেক্টিভ ইডিমা হয় এদের। হ্যাঁ, এর সাথে সাথে প্যারোটিড যদি সোয়েলিং থাকে তাহলে আপনাকে মাথায় নিতে হবে যেটা আসলে ক্যাপিলারি লিকেজ সিন্ড্রোম। এর সাথে আরো কিছু বৈশিষ্ট্য থাকে, যেমন তাদের ব্লাড প্রেশার ফল করে, হেমো কনসেন্ট্রেশন হয় লাইক ডেঙ্গির মতো। ডেঙ্গি যেমন হেমো কনসেন্ট্রেশন হয়, যখন হেমো কনসেন্ট্রেশন হয় সেরেম অ্যালবুমিন ফল করে। এটা একটা টিপিক্যাল ফিচার আর কি। তো এই যাদের ক্যাপিলারি লিকেজ সিন্ড্রোম ডেভেলপ করে আসলে এদের ম্যানেজ করা খুব ডিফিকাল্ট হয়ে যায়। দেখেন এই পেশেন্টটার কিন্তু রেসপিরেটরি ডিস্ট্রেস হয়েছিল। আসলে কেন? ক্যাপিলারি লিকেজের কারণে তার ফ্লুইড অ্যাকুমুলেশন ইন দ্য লাংস, সেক্ষেত্রে সিভিয়ার রেসপিরেটরি ডিস্ট্রেস হয়েছিল।
ফরচুনেটলি যে পেশেন্টে খুব ইফিসিয়েন্টলি এবং খুব অ্যাপ্রোপ্রিয়েটলি ম্যানেজ করেছেন, ওনারা খুব দক্ষতার সাথে ম্যানেজ করেছেন, আইসিইউতে ডায়ালিসিস করেছেন, স্টেরয়েড দিয়েছেন। যদিও আমরা স্টেরয়েড কিংবা ফেস প্লাজমার আসলে আউটকামটা নিয়ে ডাউট আছে, অ্যালবুমিনের কথা বলা সেটা নিয়ে আসলে ডাউট আছে। অথচ হোক হয়তো এই পেশেন্টের টাইমলি অ্যান্টিভেনম প্লাস টাইমলি ডায়ালিসিস, টাইমলি আইসিইউ সাপোর্ট বা আদার সাপোর্ট পেয়েছে বলে পেশেন্ট বেঁচে গেছে, যদিও লং টাইম ওনাকে হসপিটাল থাকতে হয়েছে। এই জায়গাগুলো আসলে আমাদের অ্যাড্রেস করতে হবে, বা আমার যারা রাসেল ব্যাপার ডিল ভবিষ্যতে করবেন তাদের মাথায় রাখতে হবে যে ক্যাপিলারি সিনড্রোম এরকম আসতে পারে এবং ম্যানেজ করতে হবে। চমৎকার ভাবে মেটিকুলাসলি সিকোয়েন্সলি একটা একটা দেখিয়েছেন, আই মাস্ট থ্যাংক দেম। এবং পেশেন্ট 3টে পেশেন্ট বেঁচে গেছে, ধন্যবাদ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ ডক্টর আবু শাহিন। আমি এই পর্যায়ে ফরিদপুর মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল এবং মেডিসিনের হেড খান মোহাম্মদ আরিফ স্যারকে অনুরোধ করব কিছু বলার জন্য। স্যার কি আছেন? আসসালামু আলাইকুম। আমি একটু প্রশ্ন করতে পারি? আমি ডক্টর মোহাম্মদ আখতারুজ্জামান, উপপরিচালক তত্ত্বাবধায়ক খুলনা মেডিকেল কলেজ হসপিটাল। এখানে ইন্ট্রাভেনাস যে মিথাইল প্রেডনিসোলন দেওয়া হলো, এটা আসলে মেকানিজম অফ অ্যাকশন এবং ইন্ডিকেশনটা একটু যদি ক্লিয়ার হতো ভালো হতো। থ্যাংক ইউ। ডাক্তার শরীফুন্নেসা প্লিজ। হ্যালো আব্দুল্লাহ ভাই, আমি কি একটু ইউ ক্যান অলসো আনসার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। চমৎকার একটা প্রশ্ন আসলে উনি করেছেন যে হোয়াট ইজ দ্য রোল অফ মিথাইল প্রেডনিসোলন। এখানে এই যে ক্যাপিলারি লিকেজ সিনড্রোম মানে আসলে ক্যাপিলারি ডায়ালেটে হয়ে যায়। তো ক্যাপিলারি ডায়ালেটের প্রধান কারণ হলো ইনফ্লামেটরি মিডিয়েটেড যে সাইটোকাইন যে হয়, এর অনেকগুলো মেকানিজম আছে। তারা এখানে এন্ডোথেলিয়াল সেল ইনজুরি হয়, এদের ইনফ্লামেটরি মার্কার রিলিজ হয়, সেখান থেকে আসলে ক্যাপিলারি লিকেজ হয়, ডাইলেশন হয়ে এদের ডিআইসি ডেভেলপ করে সেখান থেকে। তো সেক্ষেত্রে যে মিথাইল প্রেডিসোলন যদি আমরা দিয়ে ইনফ্লামেটরি সাইটোকাইন গুলোকে ব্লক করতে পারি, সেক্ষেত্রে হয়তো ক্যাপিলারি লিকেজটা কম হতে পারে আর কি। এটা থিওরিটিক্যাল, যদিও আমরা ডেঙ্গিতেও এই বেনিফিট পাই না। ক্যাপিলারি লিকেজ রাসেল ভাইভার ক্ষেত্রে আসলে এরকম ডেফিনেটলি বলা নেই যে ডেফিনেটলি মিথাইল প্রেডিসোলন বেনিফিট পাবে, বাট বেনিফিট অফ ডাউট ওনারা দিয়েছেন, হয়তো কাজ করেছেন আর কি। কারণ কিছুটা তো ইনফ্লামেশন কমায় এটা। ইনফ্লামেটরি যদি কমাইতে পারে, ক্যাপিলারি লিকেজ সিনড্রোম, ক্যাপিলারি লিকেজটা কমে যেতে পারে, সেক্ষেত্রে হয়তো বেনিফিট পেয়েছে হয়তো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। স্যার আমার মনে হয় খুব নাইসলি কোশ্চেনটার অ্যান্সার করেছেন। আমরা আসলে পেশেন্টটাকে স্যার যেটা বলেছেন বেনিফিট অফ ডাউট, যেটা হচ্ছে স্যার সুন্দরভাবে প্যাথোফিজিওলজিটা ডিসক্রাইব করেছেন সেভাবে দিয়েছেন, এবং আমরা পেশেন্টের আউটকামটা আসলে বেটার পেয়েছি। এর আগেও পেশেন্টদের আসলে বেনিফিট অফ ডাউট আইভি মিথাইলপ্রেডিসোলন আমরা এভাবে ইউজ করে থাকি, সেক্ষেত্রে পেশেন্টের হসপিটাল আউটকাম বেটার পেয়েছি। থ্যাংক ইউ। তাহলে মনে হয় মেথাইল প্রেডিসোলন নিয়ে একটা রিসার্চ করা যেতে পারে। আপনারা তো যেহেতু লার্জ স্কেলে যদি এটা একটা রিসার্চ হয়, তো একটা ভালো ডিসিশনে আসা যাবে, তখন এটা রিলেটিভ অ্যাবসলিউট ইন্ডিকেশনে আনা যাবে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ মোহাম্মদ আখতারুজ্জামান, চমৎকার বলছেন। আসলে এটা আমরা আমরা ফরিদপুর রাজশাহী মিলে আমরা প্ল্যান করছি যে পেশেন্ট ডেভেলপ ক্যাপিলারি সিনড্রোম, লিকেজ সিনড্রোম, বা যে পেশেন্টগুলো আর্লি ইনফ্লামেশন বা আর্লি পেশেন্ট খারাপ হয়ে যাচ্ছে, সেই পেশেন্টগুলো স্টেরয়েড দিয়ে কতটুকু বেনিফিট পাওয়া যায়, এটা নিয়ে আসলে কাজ করতে পারি আমরা প্ল্যান করছি আর কি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ডাক্তার আরিফ স্যার কি আছেন? খান মোহাম্মদ আরিফ। আচ্ছা, তাহলে যদি স্যার এখন না ঢুকেন, আমি অনিরুদ্ধ স্যারকে একটু অনুরোধ করব। স্যার যদি স্যার মিটিং এ আছেন একটা, স্যার মিটিং এ একটু আর্জেন্ট একটা জরুরি মিটিং এ। হ্যাঁ, ঠিক আছে। স্যার যদি আপাতত এখন না ঢুকতে পারে, আমরা অনিরুদ্ধ স্যারের থেকে একটু শুনবো। স্যার যদি একটু আমাদেরকে কেসগুলা নিয়ে একটু ডিসকাস করতেন। থ্যাংক ইউ। আমিও প্রথম দিকে একটু মিটিং এ ছিলাম, যার জন্য কিছু অংশ মিস করেছি। তবে আমার কাছে এই প্রেজেন্টেশনটা আগে থেকেই ছিল, যার জন্য
আমার জন্য বুঝতে কিছুটা শেষ সুবিধা হয়েছে। এইখানে ইন্টারেস্টিং যেটা সেটা হচ্ছে প্রথম কেসটার ক্ষেত্রে এটা ক্লিয়ার কাট কোবরা বাইট উইথ নিউরোটক্সিসিটি, কিন্তু যে কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে এটা থেকে যে রিভাইভাল হয়েছে, এমনিতে আমরা জানি যে কার্ডিয়াক অ্যারেস্ট সার্ভাইভারদের এই আউটকাম খুব বেশি ভালো হয় না, কিন্তু এই রোগীটার ক্ষেত্রে যেহেতু তার অন্য কোনো প্যাথোলজির কথা আমরা জানি না, কার্ডিয়াক প্যাথোলজির কথা, এই রোগীটার কার্ডিয়াক অ্যারেস্ট থেকে রিভার্সালের পর কমপ্লিট রিকভারি হয়ে যাওয়া, এই জন্য এটা আসলে হাইলাইট করে হচ্ছে স্নেক বাইট ম্যানেজমেন্টের সময় সর্বোচ্চ এবং সর্বান্তকরণ চেষ্টা। যে কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে এর ম্যানেজমেন্ট দিব, কিন্তু অ্যান্টিভেনম তারপর আমি স্টপ করলাম, এরপর আবার চালু করলাম, অ্যান্টিভেনম কমপ্লিট করলাম। এই ধরনের যে এডিশনাল কমপ্লিকেশন গুলি হবে এইগুলিকে দ্রুত আইডেন্টিফাই করা এবং যথাযথ ব্যবস্থা নেওয়া, এবং এটা অত্যন্ত কি বলা যাবে যে ফলদায়ক। যে এই ধরনের চেষ্টা যদি করা হয় তাহলে পেশেন্টগুলোর আউটকাম আসলেই ভালো হয়। দ্বিতীয় রোগীটা ক্লাসিক্যাল আমাদের আরেকটা ভাইপার কেস, রাসেলস ভাইপার কেস। এইখানে আমি যেটা একটুখানি বুঝতে ভুল হয়েছে, আমি বুঝতে পারি নাই এই রোগীটাকে প্রথমে 20 ভায়াল দেওয়া হয়েছিল, এরপর কি আর কোনো অ্যান্টিভেনম দেওয়া হয়েছিল কিনা, সেই জন্য কিন্তু এই রোগীটাও গ্রাজুয়ালি ইমপ্রুভ করে গেছে। মিথাইল প্রেডনিসোলোনের ক্ষেত্রে সেই একই কথা, কোথাও কোনো রিকমেন্ডেশন নাই, কিন্তু ইয়েতে যেমন আমরা বলছি যে এন্ডোথেলিয়াল ড্যামেজ হচ্ছে যার জন্য এখানে লিকেজ সিনড্রোম হয় ডেঙ্গিতে, কিংবা ইনফ্ল্যামেটরি যে কাসকেড হয় এইটাকে সাপ্রেস করতে পারে বলে এটা থিওরিটিক্যাল। এই কথাটা ডিআইসির ক্ষেত্রেও বলা হয় যে যদি কোনো সেপটিক বা ইয়ে থেকে হয় ইনফ্ল্যামেটরি কাসকেড তার যদি অনেক বেশি সন্দেহ হয় তাহলে এটা কখনো কখনো ট্রাই করে দেখা হয়েছে। তৃতীয় রোগীটার ক্ষেত্রে আমার একটুখানি প্রশ্ন আছে যে এর যে ব্লাড স্লাইড এক্সামিনেশন, এখানে সিস্টোসাইট এটা কি 1% বেশি ছিল না কম ছিল? এই সিস্টোসাইটটা কি 1% বেশি ছিল না কম ছিল? স্যার সিস্টোসাইটটা লেস দ্যান 1% ছিল এখানে। আচ্ছা, তাহলে ক্লাসিক্যালি এটা পূরণ করে নাই, কিন্তু এই রাসেলস ভাইপারের ক্ষেত্রে, শুধু রাসেলস ভাইপার না, এই ধরনের ভাইপার গোষ্ঠীর আরো অনেক সাপ সারা দুনিয়াতেই, এরা কিন্তু নটোরিয়াস ফর কজিং মাইক্রোএনজিওপ্যাথিক হেমোলাইটিক অ্যানিমিয়া। এটা সম্ভবত শাহিনেরও কয়েকটা কেস ইয়ে আছে এই ধরনের। তবে ওভারঅল আজকের প্রেজেন্টেশন গুলো অত্যন্ত সুন্দর। তারপর ঝুমুরের ইয়েটা আমি সরি, আমি পুরো নাম আমার মনে থাকে না। ডক্টর ঝুমুরের ওদের যে আমি আগেই বলেছিলাম ম্যানেজমেন্ট অফ স্নেক বাইট নিডস প্যাশন, নট অনলি নলেজ স্কিল এইগুলি না, কিন্তু প্যাশন লাগে। ও প্যাশনেটলি যেভাবে রোগীগুলো ট্রিট করে, যে সর্বোচ্চ দিয়ে সর্বান্তকরণের চেষ্টা করে, এবং সাথে ওর সাথে যারা আছেন ওরাও যেভাবে একই সাথে ম্যানেজ করে, আমি মনে করি দিস ইজ দ্য রিফ্লেকশন of the outcomes of each and every patient is a reflection of their total dedication. And for them, they just started the learning the wide spectrum of snakebite features about snakebite patients, snakebite envenoming, and the wide spectrum of complications that may happen in snakebite. But ultimately, আমি আশা করছি এবং আমি নিশ্চিত যে these outcome will influence more or further their patient for treating the snakebite. Hats off to this team. Thank you very much. Thank you, sir, for your encouraging statement. Now, আমি ডক্টর গৌতম আচারিয়া হ্যান্ড রেজ করেছিল। গৌতম আচারিয়া যদি কিছু বলে। গৌতম, আর ইউ দেয়ার? ধন্যবাদ আব্দুল্লাহ স্যার আমাকে সুযোগ দেওয়ার জন্য। ধন্যবাদ জানাতে চাই স্পিকারকে সুন্দরভাবে উপস্থাপনের জন্য, 3টা প্রেজেন্টেশনের জন্য, এবং ধন্যবাদ জানাতে চাই শারকুন ম্যাডামকে
তিনটা কেস মেন্টরিং করার জন্য। এখানে আমি দুইটা জিনিস আসলে একটু হাইলাইট করতে চাই। একটা জিনিস হচ্ছে যে আমাদের যারা স্নেক বাইট ম্যানেজ করে, আমরা যদি সবাই ইটি টিউবটা দেওয়া শিখি, খুব বেশি জরুরি কোনো কিছু না। আমার মনে হয় এটা জাস্ট মানে 2 ঘন্টার একটা প্র্যাকটিস যদি আমরা পারি, তাহলে কিন্তু এটা সম্ভব স্নেক বাইট পেশেন্ট ম্যানেজ করা। আমরা অনেক জায়গায় আইসিইউ নাই, এটা আমাদের আগেও কথা হয়েছিল মনে হয় টিএসবি বা এই স্নেক বাইট ফর্মে। যদি স্যার আসেন এখানে, স্যার অবশ্যই মাথায় নেবেন। তো এটা খুব আমরাও চেষ্টা করতে পারি বা ইনস্ট্রাক্টর হিসেবে কাজ করতে পারি। স্যার আমি নিজেও শিখে আসছি এই স্নেক বাইট পেশেন্ট ম্যানেজমেন্টের জন্য। দ্বিতীয় যে এটা হচ্ছে আমার কোশ্চেন, সেটা হচ্ছে যে তৃতীয় যে পেশেন্টটা ছিল, এটা আসলে যে ফেশিয়াল সোয়েলিং বা যে সোয়েলিংটা ছিল, এটা কি ক্যাপিলারি সোয়েলিং এর জন্য ছিল নাকি একেআই এর জন্য ছিল? মানে এই ক্লারিফিকেশনটা আমি চাচ্ছি। কারণ এই ধরনের রাসেল ভাইপার পেশেন্টের কিন্তু একটা জিনিস আমাদের মাথার মধ্যে স্ট্রাইক করে যে আরপিজিএন হতে পারে আর কি, যেহেতু ক্রিয়েটিনিন বেশি ছিল ইউরিন, আর এমনিতেও সম্ভবত আমি একটু মিস করছি সমস্যা ছিল। তো এটা আরপিজিএন এর জন্য, যেটা স্টেরয়েড দিয়ে পেশেন্টটা বেনিফিট হয়েছে, নাকি ক্যাপিলারি লিকেজ? যদি একটু ক্লিয়ারিফিকেশন করতেন। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ ডক্টর গৌতম আচার্য। স্যার, এটা হচ্ছে যে আপনি যেটা ডিফারেন্সিয়েট করার জন্য চাচ্ছেন বা যে কোশ্চেনটা করেছেন, আমাদের কাছে মনে হয়েছে যে এই পেশেন্টটার আসলে একে এর জন্য ফেশিয়াল সোয়েলিং হয়নি, এটা হয়েছে আসলে ক্যাপিলারি লিক সিনড্রোমের জন্য। কারণ এটা আমরা একদম ক্লিনিক্যালি পেশেন্টের কনজেস্টেড কনজাংটিভা বাইলেটারাল প্যারাটিড সোয়েলিং পেয়েছিলাম, এবং পেশেন্টের ইউরিনটা ছিল রেড কালার ইউরিন, এন্ড আমাদের কাছে মনে হয়েছে দ্যাট ইজ ব্লিডিং ইনটু দ্য ইউরিন, দ্যাট ইজ ফর ডিআইসি। এবং পেশেন্টের ইউরিন আরডিতে অনলি প্রোটিন ইউরিয়া ছিল, এবং জাস্ট আরবিসি ছিল, কোনো আরবিসি কাস্ট ছিল না। আরবিসি কাস্ট ফর হচ্ছে প্যাথোজেনিক অফ জিএন। সো আমাদের কাছে মনে হচ্ছে পেশেন্টের আসলে সাইমালটেনিয়াসলি তিনটা ফিচার ডেভেলপ করেছে। এটা একটা হচ্ছে ক্যাপিলারি লিক সিনড্রোম, একেআই এন্ড ডিআইসি, নট জিএন। থ্যাংক ইউ। আমার মনে হয় আমরা এখন আমাদের শ্রদ্ধেয় প্রফেসর এম এ ফয়েজ স্যার, প্রাক্তন ডিজি স্বাস্থ্য অধিদপ্তর, যার অনুপ্রেরণায় আসলে আমরা এই স্নেক বাইট ম্যানেজমেন্ট বাংলাদেশে সবাই করছি। তো স্যারকে অনুরোধ করব এই স্নেক বাইটের আজকের যে কেসগুলা, এগুলা নিয়ে স্যার যদি একটু আমাদেরকে বলতেন। ধন্যবাদ ডক্টর আব্দুল্লাহ। ডক্টর শিকদার আফ্রিদি এবং ডক্টর শরীফুন্নেসা ফ্রম ফরিদপুর মেডিকেল কলেজ এবং হাসপাতাল, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা অত্যন্ত সংক্ষিপ্ত সময়ে নোটিশে, আপনারা রিকোয়েস্টে আপনারা এই কেসগুলো প্রিপেয়ার করেছেন এবং উপস্থাপনা করেছেন। সবার জন্য খুব উপকার আসছে, কাজে আসছে। বিভিন্ন প্রশ্নগুলো মূলত বড় হাসপাতালগুলোর চিকিৎসকরা করছেন। আমি উপজেলা হাসপাতালের বিভিন্ন চিকিৎসক যোগদান করেছেন, ওনাদের কাছ থেকে যদি কোনো প্রশ্ন, যদি আরো কোনো থাকে, আপনারা চ্যাটেও দিতে পারেন বা মুখে বলতেও পারেন। ইতিমধ্যে আমরা তো এই তিনটা কেস সম্বন্ধে ডিসকাশন শুনলাম। দেখুন, প্রথম কেসটা নিউরোটক্সিসিটি, বায়োনোসিলেট কোবরা, এবং রোগী নিজে একজন ট্রেডিশনাল হিলার বা ওজা, সাপ ধরতে গিয়ে এই দুর্ঘটনা ঘটলো। এবং ছবিটা যেটা দেখা গেল, দুই হাতের আঙ্গুলে, একই হাতের দুই আঙ্গুলে বাইট হলো। আমার কাছে আসলে টাইম পয়েন্টটা একেবারে ক্লিয়ার না, সম্পূর্ণ ক্লিয়ার না। এটা হলো উনি যে অ্যান্টিবায়োটিক শুরু করলেন, অ্যান্টিবায়োটিক শুরু করতেই ওনার রেসপিরেটরি অ্যারেস্ট হলো, কার্ডিয়াক অ্যারেস্ট হলো খুব সম্ভবত। ও কতক্ষণের মধ্যে অ্যান্টিবায়োটিক দেওয়ার পরেই হলো, তখন ইন্টিউবেট করলেন। ইন্টিউবেট করে উনি আম্বু ব্যাগ দিয়ে নিশ্চয়ই রিসাসিটেট করে আম্বু ব্যাগ দিয়ে আইসিইউতে নিয়ে গেছেন। আইসিইউতে নিয়ে গিয়ে তখন মেকানিক্যাল ভেন্টিলেশন দিচ্ছেন। এই কতক্ষণ, এই সময়টা কতক্ষণ? ইন্টিউবেশন করলেন, ওয়ার্ডে ইন্টিউবেট করলেন, চমৎকার ইন্টিউবেট করলেন এবং আইসিইউতে নিলেন। এই যে ইন্টিউবেশন থেকে শুরু করে আবার মেকানিক্যাল ভেন্টিলেশন, এই টাইমটা কত? ধন্যবাদ স্যার। ইন্টিউবেশন আমি একটু সাউন্ডটা কমাই দিলাম।
ইন্টিউবেশন যে করলেন, স্যার ইন্টিউবেশন ওনাকে উনি এমনিতে যখন আসছিলেন তখন ইমপেন্ডিং কলাপসে ছিলেন উনি, কারণ উনি 6 ঘন্টার একটা গ্যাপে আমাদের এখানে আসছিলেন, কারণ রাজবাড়ী সদর হসপিটালে উনি যখন কোনো সিস্টেমিক এবং লোকাল টক্সিসিটি সাইন না পায় তখন ওরা নিজেরাই চলে গিয়েছিল বাসায়। পরবর্তীতে নিজেরা সেখানে ইনিশিয়াল একটা টর্নিকুয়েট বাঁধা ছিল, সেটাও তারা খুলে নিয়েছিল। এরপর পরই সে আস্তে আস্তে খারাপ হতে থাকে। তা আমাদের কাছে সে আসে অলমোস্ট 6 আওয়ার্স আফটার দ্য স্নেক বাইট অ্যাকর্ডিং দেয়ার স্টেটমেন্ট স্যার। তো আমরা স্যার ফিচার্স দেখে এবং ব্রড স্পেসিমেন দেখে সব প্রসিডিউর ফলো করে গাইডলাইন আমরা শুরুতেই অ্যান্টিভেনম শুরু করে দিই স্যার। কিন্তু স্যার পেশেন্ট আগে থেকেই ডিটেরিওরেটেড ছিল এবং অ্যান্টিভেনম শুরু করার পরে অলমোস্ট স্যার 25 to 30 মিনিট স্যার পেশেন্ট গ্যাসপিং শুরু হয়। আমি পাশে ছিলাম এবং পেশেন্টের কার্ডিয়াক অ্যারেস্ট ডেভেলপ করে, প্রথমে ব্র্যাডিকার্ডিয়া ডেভেলপ করে, এরপর আমরা অসকালটেশন করে কোনো হার্ট সাউন্ড পাই না, ইও পাই না, কিন্তু পেশেন্ট ওয়াজেন গ্যাসপিং ওর ইফোর্ট কোনো রেসপিরেটরি ডিসিজ। আমরা ইনিশিয়ালি আমরা সিপিআর শুরু করি এবং আম্বোবেক ছিল, আম্বোবেকের মাধ্যমে করি, এবং আমাদের যেহেতু একটা লো রিসোর্স ক্রাশ কাট আছে আমরা এট এ টাইম হচ্ছে অ্যাড্রেনালিন 1000 ডাইলিউশন করে অ্যাড্রেনালিনও দিই এবং হতেছে সাথে সাথে আমরা ওয়ার্ডে ইনটিউবেশন করে দিই। ইন্টিউবেশন করানো সাইমালটেনিয়াসলি আমাদের অন্য ডাক্তার গিয়ে আইসিইউতে বেড ম্যানেজ করে স্যার। তো আমরা ইনিশিয়ালি এটা রেস্কিউ করার পর প্রায় 5 মিনিট পর তার হার্ট সাউন্ড আবার ফিরে পাই, কিন্তু হচ্ছে স্যার ইফেক্টিভ যেহেতু রেসপিরেটরি রিপোর্ট ছিল না, তাই আমরা কন্টিনিউ স্যার ওনাকে বেঞ্চ সার্কিট দিয়ে আমরা আর্টিফিশিয়ালি রেসপিরেশনটা অনগোয়িং রাখি। এবং স্যার প্রায় এই ঘটনার প্রায় আইসিইউ বেড ম্যানেজ করার পর উইদিন 15 মিনিটস আমরা রুগীকে আমাদের 4 তলায় আইসিইউ, আমাদের ওয়ার্ডটা ছিল 3 তলায়, তো আমরা লিফটের মাধ্যমে উপরে নিয়ে যাই। তো নেওয়ার পরে আমরা ওনাকে ভেন্টিলেটর এস্টাবলিশ করি উইদিন 15 মিনিটস স্যার। দেন স্যার দেখা যায় যে এন্টি স্নেক ভেনম পাওয়ার 30 মিনিট পর স্যার ওনার রেসপিরেটরি রিপোর্ট আসে এবং ওনাকে প্রথমে ভেন্টিলেটরে স্যার আমরা স্পন্টেনিয়াস ব্রিদিং দিই এবং ওনার রিপোর্ট আসে, এবং স্পন্টেনিয়াস ব্রিদিং এর পর হচ্ছে ওনাকে ভেন্টিলেটরের যে প্রপার স্টেপ আছে সেই স্টেপ অনুযায়ী প্রথম 2 ঘন্টা মনিটরিং, তারপরে টিপিস দিয়ে আধা ঘন্টা রাখার পরে আফটার 3 আওয়ার্স অফ ভেন্টিলেটর সাপোর্ট ওনাকে এক্সটিউবেট করা হয় স্যার। ধন্যবাদ স্যার। ধন্যবাদ। এই পার্টিকুলার পেশেন্টটা খুবই চমৎকার ভাবে আমাদের জন্য প্রবলেম হিসেবে আছে। যেমন এই যে রুগীটাতে যখন আসে তখনও কিন্তু তার কন্ডিশন খুবই ভালো ছিল না। এই যে রেসপিরেটরি ইনসাফিসিয়েন্সি ছিল এবং এই যে অ্যান্টিভেনম দেওয়ার উইদিন 15-20 মিনিটস তার কার্ডিয়াক অ্যারেস্ট হয় এবং রেসপিরেটরি ইনসাফিসিয়েন্সি রেসপিরেটরি অ্যারেস্ট হওয়ার কারণে ওনারা ইন্টিউবেট করেন এবং 15-20 মিনিটের মধ্যেই ওনারা মেকানিক্যাল ভেন্টিলেশন দিতে পেরেছিলেন, কিন্তু 5 মিনিটের মধ্যেই তো কার্ডিয়াক রিসাসিটেশন, কার্ডিয়াক রিভার্সাল হয়ে যায়। উল্লেখ্য এই পার্টিকুলার পেশেন্টটা আপনি যদি ইন্টিউবেট করা না যেত তাহলে এই রুগীটা তো আসলে বাঁচানো যেত না, এই রুগীটা বাঁচানো যেত না। কার্ডিয়াক অ্যারেস্ট যদি তাৎক্ষণিক ম্যানেজ করা না যেত তাহলে রুগীটা আসলে ডেথই হতো। এবং এখানে অনেকগুলো ভুল ওনারা করেছেন, ওনারা মানে পেশেন্টস পার্টি ওনারা করেছেন। যেমন রুগীটা এই যে ওজা হওয়ার সত্ত্বেও ও কিন্তু আসলে কিছুই জানে না। এই যে ওদের কিছু জানে না, এটা তো আমাদের মানুষজন জানে না। এটা উনি নিজে যেমন জানেন না, অন্য জনগণও জানে না যাদের কাছে ট্রিটমেন্টের জন্য যায়। তাহলে এই কেসটা আরো ব্রডার প্রেক্ষাপটে স্টুডেন্টদের নিয়ে মেডিকেল কলেজে এই কেসটা ভালো করে আরো প্রেজেন্ট করা উচিত, যাতে মানুষজন জানে যে এইটা আসলে ওরাই আমাদের কাছে যে ট্রিটমেন্ট করতে প্রতি বছর 2-1 জন এরকম ট্রেডিশন নিয়ে মারাও দেয়। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে এই রুগীটা তো 15-20 মিনিট লাগলো ইন্টিউবেশন করতে, মেকানিক্যাল ভেন্টিলেশন এস্টাবলিশ করতে, এটা বেশি লাগতে পারতো। আইসিইউ বেড খালি না থাকতে পারতো, উপজেলা পর্যায়ে থেকে রেফার করা হতো, কারণ এটা চালিয়ে গেলেও রুগী হয়তো সার্ভাইভ করতে পারতো। আরেকটা বিষয় উল্লেখ্য, যেমন আমরা তো জানি আমাদের যে অ্যান্টিভেনমটা ইউজ করি এটা কিন্তু এই বাইনোসিলেট কোবরার এগেইনস্টই ভেনমটা, যে 4টে কম্পোনেন্ট আছে। তাহলে এটা বাইনোসিলেট কোবরার অ্যান্টিভেনম হওয়া সত্ত্বেও কিন্তু অ্যান্টিভেনম আসলে এই তাৎক্ষণিক তো কাজ করে নাই এবং তাৎক্ষণিক কাজ করবেও না। কাজে এটা শুধুমাত্র অ্যান্টিভেনমের রোগীটা ইমপ্রুভ করে নাই, অ্যান্টিভেনম, কার্ডিয়াক রিসাসিটেশন, রেসপিরেটরি সাপোর্ট এবং সাবসিকুয়েন্টলি দেখেন ওখানে নেক্রোসিস আছে। এই রোগীটা লং টার্ম ফলো আপ হয়তো করতেছেন ওনারা। এরকম আমাদের কাছে আরো অনেকগুলো রোগীর এক্সাম্পল আছে যে কয়েক মাস লেগে যায় শুধু 1-2টা বাইটের পরেও
তার লোকাল নেক্রোসিস, এটা কিন্তু টক্সিক নেক্রোসিস, এটা কোনো ইনফ্লামেটরি ইনফেক্টিভ নেক্রোসিস না। অনেকদিন টিস্যু নেক্রোসিস হয়ে এটা ভালো হতে বেশ কিছুদিন সময় লাগবে। তাহলে এই অংশটা খুব গুরুত্বপূর্ণ, যে এটা বাইনোসিলেট কোবরা ছবিটা দিলে ভালো হতো। ওনারা বলছেন ছবিটা আনছে, স্নেকটা লাইভ না ডেড এটাও আমার কাছে ক্লিয়ার না। যদি লাইভ হয় তাহলে তো হ্যান্ডলিং না করা উচিত, এবং ডেড হলেও এটা খুব কেয়ারফুলি দেখা দরকার। ছবি যদি থাকে তাহলে দিলে ভালো হতো। তাহলে এই রোগীটা চমৎকার একটা উদাহরণ। আর যে দ্বিতীয় এবং তৃতীয় এই দুইটা পেশেন্ট, দুইটাই রাসেলস ভাইপার, দুইটার ক্ষেত্রে ওনারা বলছেন সেলুলাইটিস, দুইটার ক্ষেত্রে সোয়েলিং ছিল। প্রথম রুগীটা রাসেলস ভাইপারের প্রথম রুগীটা বাইলেটারাল প্লুরাল ডিফিউশন অ্যাসাইটিস ছিল, এবং এই রুগীটা হাইপোটেনশন ছিল। ওনারা দ্বিতীয় রুগীটাকে ক্যাপিলারি লিক সিনড্রোম বলছেন, হয়তো দ্বিতীয়টা কেউ মনে করতে পারে মিথাইল প্রেডনিসোলোন পেয়েছে, এবং আসলে মিথাইল প্রেডনিসোলোনের জন্য এটা সার্ভাইভ করছে এটা বলা ডিফিকাল্ট হবে। এবং আসলে মিথাইল প্রেডনিসোলিনের খুব বেশি স্পেসিফিক ইন্ডিকেশন নাই, যদি না এটা র্যাপিডলি প্রগ্রেসিভ গ্লোমেরুলার হয়, যদিও বা এটা কিডনি বায়োপসি করা সম্ভব হয়নি। একটা কন্ডিশন হতে পারে, রোগীটা যদি হাইপোটেনশন হয়, তাহলে তার যদি কোনো কারণে হাইপোটেনশন হওয়ার অন্যতম একটা প্রধান কারণ হচ্ছে অ্যাড্রিনাল ইনসাফিসিয়েন্সি। মাল্টিপল কারণে হতে পারে, অ্যাড্রিনাল হ্যামোরেজ অথবা পিটুইটারি ইনসাফিসিয়েন্সি, অথবা যদি ক্যাপিলারি লিক এখানে যেমন হয় পিটুইটারি ফোসাতেও হতে পারে। তো তখন স্মল ডোজ হাইড্রোকোর্টিসন 50 মিলিগ্রাম 8 আওয়ারলি বা 6 আওয়ারলি এটা হতে কাজ করতে পারে। সেলুলাইটিস ছিল কিনা আমি আসলে সন্দিহান, কারণ এই যে হাই ডোজ স্টেরয়েড পেয়েছে, তার লেগোসাইটিস হতেই পারে, এবং তার তো অন্যান্য ফিচার্সও ছিল। তো আমরা অনেক অনেক সময় সোয়েলিং প্রগ্রেসিভলি ইনক্রিজিং সোয়েলিং একদিন দুই দিনের মধ্যে সোয়েলিং হলেই মনে করি যে এটা মনে সেলুলাইটিস, মে নট বি সেলুলাইটিস এট অল। এবং এই দুইটা পেশেন্টের লং টার্ম ফলো আপ প্রয়োজন হবে। তার লং টার্ম ফলো আপ এই জন্য এই রোগীগুলোর কোনো রেনাল পারসিস্টেন্ট রেনাল ফাংশন ডিটেরিয়েশন বা ইম্পেয়ার্ড আছে কিনা, এবং এই রোগীটার পার্টিকুলারলি দ্বিতীয় এবং তৃতীয় রোগীটার ওদের কোনো লং টার্ম পিটুইটারি ইনসাফিসিয়েন্সি হচ্ছে কিনা। যদি আমরা ফলো আপ না করি, এটা লং টার্ম বলতে এটা 2 মাস 4 মাস না, মেবি ডিকেডস, ওর কতগুলি ক্লিনিক্যাল ক্রাইটেরিয়া ফলোড বাই সাম ইনভেস্টিগেশনস মাইট ডিটেক্ট পার্শিয়াল অর কমপ্লিট শিহান সিনড্রোম। এবং এই দুইটা পেশেন্টেরই ওনারা অ্যান্টিভেনম বেশ সাফিসিয়েন্ট অ্যামাউন্ট, সাফিসিয়েন্ট বলতে বেশ লার্জ অ্যামাউন্ট অ্যান্টিভেনম লেগেছে, যেটা আসলে আমাদের ডক্টর আবু শাহিনের একটা বড় কনসার্ন। ডক্টর শরীফুল নাসার কনসার্ন যে 10 vials may not be sufficient। ওই জন্য ওনারা মডারেট এবং সিভিয়ার বাই ক্রাইটেরিয়া ওনারা ক্যাটাগরাইজ করতেন। এই যে রাসেলস ভাইপারের মাইল্ড, মডারেট, সিভিয়ার, এবং মডারেট টু সিভিয়ার ক্ষেত্রে ওনারা প্রপোজ করছেন যে 20 vial শুড বি ইনিশিয়েটেড, যেটা ওয়েস্ট বেঙ্গলেও তাই এখন ওনারাও তাই মনে করছেন, এবং অনেক হাসপাতালে ওনারাও তাই দিচ্ছেন। আমরা ডক্টর আবু শাহিনের গাইডেন্সে যে থিসিস ওয়ার্কটা চলতেছে, এটার আউটকাম পাওয়ার পরে আমরা আরো একটু বেটার আন্ডারস্ট্যান্ডিং হবে। তবে আবু শাহিন সাহেবের ওখানে রাজশাহীতে আমরা গত মাসে এটা হাফ ডে আমরা কয়েক ঘন্টা একটা ডিসকাশন মিটিং করছিলাম, ওখানেও যারা কলিগ ছিলেন তারাও মনে করছেন যে না, রাসেল পেপারের ম্যানেজমেন্টে রিলেটিভলি যতটুকু ইনফরমেশন ইতিমধ্যে তৈরি করা হয়েছে তাতে করে মনে হচ্ছে যেন 10 vial may not be sufficient। আর শেষে আমি যে একটা পয়েন্টস বলবো, যে জেনেরিক একবারে সবার জন্যই, এটা শুধুমাত্র ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বলছে বলেই না, আমরা যতটুকু সম্ভব না আমরা রোগীর নামটা বলবো না। ওখানে দেখছেন, ওখানে কিন্তু নাম লেখা ছিল কিন্তু NI, নাম লেখা ছিল কিন্তু DV। কেমন? আমরা চাই না যে কোনো মানুষকে আননেসেসারি আমরা এক্সপোজ করুক, এটা আমরা চাই না। এটা ইন জেনারেল যে কোনো কেস প্রেজেন্টেশনের সময় ডেসপাইট আমাদের কনসেন্ট দেওয়ার সত্ত্বেও আমরা রোগীর নাম বলবো না, রোগীর ছবিটাও দেবো না, যদি আনলেস ভেরি মাচ এসেন্সিয়াল। যেমন এখানে আমরা টুসিস দেখাচ্ছি না, কাজে তার ফেসটা কভার করে দিলে অসুবিধা নাই। এবং যদি আমরা স্পেসিফিক্যালি ফেস দেখানোর প্রয়োজন না হয়, ওর আইডেন্টিটি দেখার প্রয়োজন না হয়, তাহলে না দেখানোটা ভালো হবে। নাম আমরা বলবোই না। নাম যদি বলিও আমরা তার ওই একটা অ্যাব্রিভিয়েশন ভাবে এভাবে বলাটা ভালো। এবং আমরা যে কনসেন্ট ছাড়া যাতে কোনো ছবি না দিই, প্রতিটা ছবির মধ্যেই যাতে আমরা বলি যে কনসেন্ট ওয়াজ টেকেন, অথবা একবারেই প্রথমে বলে ফেলি যে আমরা, উনি হয়তো বলেছেন, আমি মিস করেছি, হয়তো আমার ওভারলুক হতে পারি। লাস্ট পয়েন্ট আমি বলতে চাচ্ছি, এটা হলো 20 WBCT। এটা আসলে এটা এতবার বলা হয়েছে, এটা নিয়ে বারবার বলাটা খুব বেশি শোভনীয় নয়।
তার সত্ত্বেও বলছি যে এটা আসলে কোনো টাইমের সাথে সম্পর্কিত নয়। টাইমের সাথে সম্পর্কিত একমাত্র 20 মিনিট পরে এটা দেখতে হয়, 20 মিনিটের আগে না। ওই জন্য এটা 20 WBCT, এটা 20 হোল ব্লাড ক্লট টেস্ট, নাথিং টু ডু টাইম। টাইমটা হচ্ছে ওই 20 মিনিট পরেই দেখা হয়। এটা তিনটা ক্ষেত্রেই এটা টাইম বলাটা আমার মনে করি সমীচীন নয়। এবং এটা যাদের ইনফরমেশনের সমস্যা আছে বা যাদের কোনো সন্দেহ থাকে, ওনারা ডেভিডসনের পার্টিকুলার পৃষ্ঠায় ছবি সহ আছে। এটা বারবার আপনাদের মানে কোনো স্টুডেন্ট যাতে মেডিকেল কলেজ থেকে ইন্টার্নশিপ শেষ করার পরে যাতে 20 WBCT যাতে আর করতে পারে না, ওটা না হয়। ডক্টর আবু শাহিন একটা ইনফরমেশন আমাদেরকে দিয়েছে, এটা যদিও বা এখনো প্রসেস অফ পাবলিকেশন। ওটা হচ্ছে মোট 6টা মেডিকেল কলেজে এই বিভিন্ন ছোট্ট কয়েকটা জিনিস উনি দেখছেন। তার মধ্যে একটা জিনিস দেখেছেন 20 WBCT। এই 6টার মধ্যে কেবলমাত্র একটা মেডিকেল কলেজে 80% ইন্টার্ন ডক্টর জানে 20 WBCT কি এবং কিভাবে করে, আর 3 to 18% ডাক্তাররা মাত্র জানে অন্য মেডিকেল কলেজগুলিতে। দেখেন একদিকে 3, 18 আর একদিকে হচ্ছে 80, মানে একই দেশের মধ্যে, কিন্তু আমি কোনো মেডিকেল কলেজের নাম বলতে চাচ্ছি না। একই রকম ভাবে এই ছোট্ট একটা প্রোগ্রাম, 60 মিনিটের প্রোগ্রামের মধ্যে দেখছি আমরা একজন ডাক্তারের পক্ষে 4-5টা স্কিল সম্ভব অ্যাকোয়ার করা সম্ভব। এখানে 20 WBCT, তারপরে হচ্ছে আপনার অ্যানাফাইলেক্সিস, রেসপিরেটরি সাপোর্ট, ইনটিউবেশন, মেকানিক্যাল ভেন্টিলেশন, অ্যাকিউট কিডনি ইনজুরি, ক্যাপিলারি লিক সিনড্রোম, distinguishing from cellulitis to other conditions, এবং লং টার্ম ফলো আপ ফর কিডনি ইনজুরি অ্যাজ ওয়েল এজ সেলুলাইটিস। শুধুমাত্র এই 1 ঘন্টার প্রোগ্রামে আমরা দেখছি কমপক্ষে হাফ এ ডজন স্কিল একজন গ্রাজুয়েট ডাক্তারের স্নেক বাইট থেকে অ্যাকোয়ার করা সম্ভব। তা আমরা যারা এখন ডাক্তার হয়ে গেছি বা আমাদের বিভিন্ন পর্যায়ে ডাক্তার সিনিয়র হয়েছে, আমাদের একটা প্রফেশনাল রেসপন্সিবিলিটি হচ্ছে প্রফেশনাল গ্রুমিং করা, প্রফেশনাল রিপ্রোডাকশন করা। আমি মনে করছি আমাদের মেসেজগুলো অব্যাহতভাবে কাজে আসতেছে, এবং আপনারা আপনাদের প্রফেশনাল, পার্টিকুলারলি উড বি স্টুডেন্টস, আপনারা দেখুন, একটু ইমাজিন যদি আমরা করি, এখন আমাদের 10,000 স্টুডেন্ট ভর্তি হয়ে এখন 6টা ব্যাচ আছে, 5টা ব্যাচ, একটা ইন্টার্ন, 60,000 মেডিকেল স্টুডেন্টস এখন বর্তমানে বাংলাদেশ মেডিকেল কলেজে আছে। কাজে এইরকম ভাবে ছোট ছোট স্কিলগুলো যদি আমরা তাদের কাছে ইনকালকেট করতে পারি, তাহলে আমাদের আসলে প্রফেশনাল দক্ষতা বাড়বে, এবং এই দক্ষতাগুলো অন্য কাজেও কাজে লাগানো যাবে। কার্ডিওপালমোনারি রিসাসিটেশনের কথা বলা আছে, এটা আসলে ইন্টার্নশিপ শেষ হওয়ার আগেই যাতে রেসপিরেটরি সাপোর্ট দেওয়া, শক সাপোর্ট দেওয়া, এগুলি যাতে শিখতে পারে। ডক্টর গৌতমের এক্সাম্পলটা খুবই প্রণিধানযোগ্য। চট্টগ্রাম মেডিকেল কলেজ, ঢাকা মেডিকেল কলেজ, সরোদয় মেডিকেল কলেজে গত এই সপ্তাহে ডক্টর রাইক রিদওয়ান সহ অন্যরা যে প্রোগ্রামগুলি করেছে, তাতে আমরা দেখছি যে এই একুইট ইমার্জেন্সি মেডিসিনের অনেকগুলি ধাপ, একুইট ম্যানেজমেন্ট অফ স্নেক বাইট, এই 3টা কেস প্রেজেন্টেশন বাই ফ্রম ওয়ান মেডিকেল কলেজ উইদিন শর্ট নোটিস, participated by more than 200 sites, is tremendously important. আমি আমার বক্তব্য শোনার জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, পার্টিকুলারলি ডক্টর শিকদার আফ্রিদি এবং ডক্টর শরীফুন্নেসা, ডক্টর আব্দুল্লাহ আবু শাহিন, আপনারা এটা দ্রুততার সাথে অ্যারেঞ্জমেন্ট করেছেন, মডারেট করেছেন, কেস প্রেজেন্টেশন করেছেন, আলোচনা করেছেন, মতামত দিয়েছেন। সবাইকে আন্তরিক ধন্যবাদ। আসসালামু আলাইকুম, ওভার ফ্রম মাই সাইড। ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। আমরা অলমোস্ট 1 ঘন্টা বেশি হয়ে গেছে আমাদের প্রোগ্রামের সময়, এবং আমার মনে হয় অলমোস্ট প্রায় 200 পার্টিসিপেন্ট এট এ টাইম জয়েন করা, খুবই সুন্দর 3টা কেস প্রেজেন্টেশন, সবকিছু মিলিয়ে আজকের এই স্নেক বাইট ট্রেনিং প্রোগ্রামটি ছিল খুবই সবার জন্য লার্নিং এবং এনকারেজিং। তো আমার মনে হয় স্যারের অনুমতিক্রমে আমি আজকের এই প্রোগ্রামটা এখানে সমাপ্তি ঘোষণা করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। স্যার, শেষ করার আগে আমি একটা ছোট্ট জিনিস অ্যাড করতে চাই স্যার। শিওর স্যার, আমাদের বর্তমানে স্বাস্থ্য অধিদপ্তরে পর্যাপ্ত পরিমাণ অ্যান্টিস্নেক ভেনম মজুদ আছে স্যার। আমাদের একটা নতুন ব্যাচ সাপ্লাই আসছে, সিএমএসডি তে মজুদ আছে স্যার। যেসব হাসপাতাল, উপজেলা হেলথ কমপ্লেক্স, সদর হাসপাতাল বা মেডিকেল কলেজ যাদের প্রয়োজন অ্যান্টিস্নেক ভেনম প্রয়োজন হবে, সামনে বর্ষাকাল আসতেছে স্যার, সবাই যেন যাদের যতটুকু প্রয়োজন মাফিক চাহিদা দিয়ে অ্যান্টিস্নেক ভেনম সংগ্রহ করে নেয়। চাহিদা পত্রটা পাঠাইতে হবে পরিচালক রোগ নিয়ন্ত্রণ, আবারও বলতেছি স্যার, পরিচালক রোগ নিয়ন্ত্রণ, এবং ওটা ডিজিজ কন্ট্রোলের মেইল করতে হবে।
মেইল করলে স্যার আবার অ্যান্সার করবে, বরাদ্দ দিবে, সেই বরাদ্দ দিয়ে সিএমএসডি থেকে জিনিসটা অ্যান্টিস্নেক ভেনমটা কালেক্ট করতে হবে। পর্যাপ্ত অ্যান্টিস্নেক ভেনম আছে, যার যতটুকু প্রয়োজন ততটুকু চাহিদা দিয়ে সংগ্রহ করার জন্য অনুরোধ করছি স্যার। স্যার শেষ স্যার। ডক্টর নুসাইর, আপনাকে ধন্যবাদ উত্তর দেওয়ার জন্য। এই যে এখানে একটা প্রশ্ন আমি আসলে একটু উত্তর না দিয়ে শেষ করতে চাচ্ছি না। ডক্টর আবিদা লিখছেন, এন্টিভেনম ইন কেস অফ চাইল্ড কতটুকু দিব? ডক্টর আবিদা, আপনার তো ইনফরমেশনের জন্য আমাদের যে গাইডলাইন যেটা আছে, গ্লোবাল রিজিওনাল বাংলাদেশি গাইডলাইন, এখানে ইরেসপেক্টিভ অফ এইজ, ওয়েট, এন্টিভেনম ডোজ ইন্ডিকেশন যদি থাকে তাহলে এটা একই ডোজ 10 ভায়ালস। এটা ইরেসপেক্টিভ অফ এইজ, ওয়েট, সেক্স সবগুলো মিলে। ধন্যবাদ, থ্যাংক ইউ। স্যার ধন্যবাদ স্যার। আব্দুল্লাহ স্যার, স্যার শেষ করে একবার একটু শেষ করে দেন। হ্যাঁ, শেষ করে দিচ্ছি এবং সবাইকে অনুরোধ করছি, স্নেক বাইটের মৌসুম আসলে শুরু হয়ে গেছে। সব মেডিকেল কলেজে, সব জায়গাতে, উপজেলা লেভেলে সব জায়গায় স্নেক বাইট বাড়ছে। কাজে সবাইকে অনুরোধ করব অ্যান্টিভেনম মজুতের জন্য ডাক্তার নুসাইর যে সুন্দর একটা উপদেশ দিল সেটা ফলো করা, এবং সবাইকে আবারও ধন্যবাদ দিয়ে আজকে অনুষ্ঠান এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম।